হ্যালো, হ্যালো চন্দ্রিমা, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমি শুরু করছি। ঠিক 6টা বাজে। হ্যাঁ বলুন। ঠিক আছে, শুরু করে দিই তাহলে। ওকে, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। ওয়েবকিউটা নদিয়া লাইভ অনুষ্ঠানে যারা শুনছেন তাদের স্বাগত জানাই। আর আজকে স্বাধীনতা দিবসের আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই কোভিড মহামারীর সময়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিক্ষা থেকে বিনোদন নানা অনুষ্ঠান হচ্ছে এবং এইগুলো মানুষের কাছে আস্তে আস্তে আমি দেখছি বেশ জনপ্রিয়ও হচ্ছে। ওয়েবকিউটা নদিয়া তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। এই অতীব অসহায় মহামারীর সময়ে যখন আমরা চারিদিক থেকে প্রায় রুদ্ধ হয়ে রয়েছি, কোনো গঠনমূলক কাজে যুক্ত হওয়া বা কিছু বলার এই যে সুযোগ, এই অসহায় অবস্থার মধ্যে পড়েও তারা যে করেছেন তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যে চারিদিকেই শুনছেন, দেখছেন যে এই নিউ এডুকেশন পলিসি 2020-তে যেটা প্রকাশিত হলো, সেটা নিয়ে নানান রকম কথা হচ্ছে। এটাও ঠিক যে প্রায় 4 বছর আগে এটির ড্রাফট তৈরি হয়েছিল, ড্রাফট চারিদিকে দেওয়া হয়েছিল। ড্রাফটের ওপরে কেউ কেউ কোনো মন্তব্য করেছেন, কিন্তু কে কী মন্তব্য করলেন বা সেগুলো গৃহীত হলো কি না সেগুলো নিয়ে কিছু জানা যায়নি। এরকম একটা নতুন পলিসি যখন তারা প্রকাশ করছেন, মন্ত্রিসভা গ্রহণ করেছে ঠিকই, কিন্তু পার্লামেন্টে নেওয়া হলো না। অনেক বিতর্ক হচ্ছে যে ইউজিসি উঠিয়ে দেওয়া হবে, এআইসিটি উঠিয়ে দেওয়া হবে, একটা নতুন হায়ার এডুকেশন কমিশন করা হবে, নানা রকম ডিজাইনের মাস্টার ডিগ্রি, এসব অনেক কথা আছে। আবার কিছু নিশ্চয়ই ভালো কথা আছে। এইসব নিয়ে যারা অনেকে আলোচনা করছেন, সে আলোচনা
আমি যাব না, কারণ সেই আলোচনা ইতিমধ্যে অনেকেই করে ফেলেছেন। আমি যেটা বিষয়ে যে আসতে চাইব সেটা হচ্ছে স্বাধীনোত্তর ভারতে শিক্ষা ব্যবস্থা একটু ফিরে দেখা। দুটি তিনটি কথার মধ্যেই ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপারটা আলোচনায় আসবে। এক হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা শব্দটা আমি সচেতনভাবেই ব্যবহার করছি, কারণ এডুকেশন সিস্টেম বলা হয়েছে যতগুলো ডকুমেন্ট আছে সেই মধ্যে। এবং ফিরে দেখা এই জন্যে বলছি যে একটা নতুন কমিশন হয়েছে, সেই নতুন কমিশন তার আগে কী হয়েছিল, তার আগে তারা কি বলেছিল। একটা নতুনের ওপর নতুন তৈরি করতে গেলে পুরনোটার ওপরে দাঁড়াতেই তো হবে। যাই হোক, আমি একদম শুরু করছি প্রাচীন ইন দি সেন্স যে ইংরেজরা যখন ভারতে এলো প্রায় সেই সময় থেকেই সংক্ষেপে বলে তারপরে স্বাধীনোত্তর ভারতে যাব। 1757 সিরাজের পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে সমস্ত রকম ক্ষমতা কুক্ষিগত করতে থাকলো, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে শুরু করলো। কিন্তু শিক্ষার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তারা তেমন কিছু ভাবল না। সেই সময়ে যা ছিল তাকে নিজের রাজত্ব কায়েম করতেই বেশি সময় দিতে হচ্ছিল, ব্যবসা বাণিজ্যের দিকও ছিল। সেই জন্যে প্র্যাকটিক্যালি 1737 থেকে প্রায় শেষ অবধি কিছুই বিশেষ করেনি যা আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল। তারপরে কিছু কিছু খ্রিস্টান মিশনারিরা আসার পর থেকে কিছু কিছু তৈরি হতে থাকলো, কিছু প্রতিষ্ঠান তৈরি হলো, আমাদের দেশের মানুষেরাও এগিয়ে এসে কিছু প্রতিষ্ঠান তৈরি করলেন। সেই ইতিহাস অন্য আপনারা সকলে জানেন হয়তো অনেকে। যাই হোক, এই যে শিক্ষা কমিশন রিলেটেড ইস্যু, তার প্রথম দেখা গেল 1835 সাল নাগাদ। এই পিরিয়ডটা যেটা আমি 1757 থেকে যদি ধরি তাহলে 1835-এর মধ্যে যে সময়, সেই সময়টা কিন্তু সরকারি উদ্যোগে কিছু হয়নি। সরকার কোথাও কোথাও অনুদান দিয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ টলেজ ইত্যাদিতে, কিন্তু সেরমভাবে সরকারি উদ্যোগ বলতে যা বোঝায় সেরমভাবে হয়নি। 1835 সালে মেকলের একটি রিপোর্ট, মেকলেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি একটি রিপোর্ট সাবমিট করলেন। সেই রিপোর্টে ভারতের যা কিছু ছিল সব খারাপ। আমাদের গুরুকুল সিস্টেম, আমাদের জ্যোতির্বিজ্ঞান, আমাদের যে টোলের যে শিক্ষা, এই সবকে নাশাত করে আমাদেরকে অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন একটা জাতি হিসেবে প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগলো তারা। এই রিপোর্টে লিখলো, লেখার পরে শেষে বলল যে না, এদেরকে ওই ব্রিটিশ যে ব্যবস্থা, ইউরোপের যে ব্যবস্থা, সেই রকম ব্যবস্থার মতো করে শিক্ষা দিতে হবে। সেই রকমভাবেই তার প্ল্যান হলো এবং সেই অনুযায়ী 1835 সালে সরকারি বিদ্যালয়, এই প্রথম সরকার নিজে উদ্যোগ নিল, সরকারি বিদ্যালয় স্থাপন করা শুরু হলো। স্থির হলো যে প্রতিটি জেলায় একটি করে স্কুল থাকবে এবং দেখা গেল প্রায় 10 বছরের মধ্যে সব জেলাতেই একটি করে স্কুল হয়ে গেল। এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি না, মূল উদ্দেশ্য ছিল যে ইংরেজদের প্রতি শ্রদ্ধাশীল হবে, অত্যন্ত লয়াল হবে, এবং অতি সূক্ষ্মভাবে ভারতীয়দের যাতে সে ঘৃণা করতে শেখে, অশিক্ষিত ভারতীয়দের বিশেষ করে, সেই রকম একটা ভাব। মূল কথা হচ্ছে যে ইংরেজরা রাজত্ব চালাবে, সেই রাজত্বকে চালাতে গেলে যেটুকু সাপোর্ট স্টাফদের দরকার। এই প্রসঙ্গে খুব অপ্রাসঙ্গিক হবে না, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1987 সালে ইংল্যান্ডে একটি আন্তর্জাতিক সেমিনারে আমি গিয়েছিলাম। সেখানে আমি যখন বললাম আমার পেপারটা নিয়ে, তখন আমার পরিচয় কলকাতা থেকে এসেছি শুনে এক ইংরেজ ভদ্রলোক আমার সাথে আলাপ করতে এলেন। তার জন্ম 1941 সালে না 42 সালে এরকম একটা বলেছিল, এবং কলকাতাতেই তিনি জন্মেছিলেন। কলকাতাতে 1951 সালের প্রায় শেষ অবধি তিনি কলকাতাতে ছিলেন। তার বাবা, যাই হোক, তিনি যেটা আমাকে, যার জন্য আমি এই আপনাদের সামনে এই কথাগুলো বলছি, তিনি আমাকে বললেন যে
আমার অনেক স্মৃতি মনে আছে ছোটোবেলার। গড়ের মাঠে আমি ফুটবল খেলতে যেতাম। আমাদের বাড়িতে একটা পাংখাওয়ালা ছিল, অনেক স্টাফ ছিল আমাদের বাড়িতে। কেউ বাজার সরকার ছিল, কেউ ছিল আমাদের সঙ্গে খেলার জন্য মাঠে নিয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কথাটা উনি বললেন, আমি সেটাই আপনাদের সূত্রের সঙ্গে ধরিয়ে দিচ্ছি, আগে যে বলছিলাম তার সাথে। সেটা হচ্ছে, তিনি বলছেন দে ওয়ার পুয়ার বাট দে ওয়ার ভেরি হাম্বল, ভেরি লয়াল অ্যান্ড ফেথফুল। আমি ঠিক এই জায়গাটাই হান্ট করতে চাইছি, লয়াল। এই লয়াল মানুষকেই দরকার ছিল তাদের, এবং তারা মনে প্রাণে ব্রিটিশদের সেবা করবে, এই রকমই একটা ব্যাপার ছিল। এরপর কি যে বিষয়গুলো খুব স্বাভাবিকভাবেই এলো ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ পার্লামেন্টে কিছু উদার মানুষ ছিলেন। তারা এই ভারতে যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজ করছে তার সমালোচনা করতে শুরু করলেন। এই দেশের গরিব মানুষদের শিক্ষা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে আরম্ভ করলেন। ইতিমধ্যে এ দেশের মানুষ যারা একটু অগ্রণী মানুষজন, তারাও অনেক লেখালেখি করতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই বা সেই দাবিতেই 1854 সালে আবার একটা কমিটি বসানো হলো, যেটা বিখ্যাত হয়েছে নাম উডস ডেসপ্যাচ বলে। এই কমিটি একটা রেকমেন্ডেশন করল। ওই 1835-এর মেকলের পর থেকে আরও কিছু উন্নত পরিষেবা দেবার জন্য বললেন, এবং বিশেষ করে এর ভিত্তিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো, কলকাতা, মাদ্রাজ এবং বম্বে। এবং এই প্রকৃত শিক্ষার প্রসারে তারা একটা সনদ দিল বটে, কিন্তু সেরকম কিছু না। ওই মেকলের সিস্টেম অফ এডুকেশনটাই চলবে, এবং সাধারণ মানুষ আগেও ছিল না। ভারতবর্ষের ইতিহাসটা যা, তাতে শিক্ষা পেত তো উচ্চবিত্ত উচ্চ বর্ণের মানুষ। নিম্নবিত্ত নিম্নবর্ণের মানুষের সুযোগ প্রায় ছিল না। একাধটা কে কোথায় বিচ্ছিন্নভাবে শিক্ষিত হতো সেটা আরেকটা কথা, কিন্তু সেটা ছিল না। ইংরেজদের সময়ও কিন্তু সেটা হলো না। যারা অগ্রণী ছিল, যারা কিছুটা এনলাইটেন্ড, তারাই স্কুলে পড়তে এলো, এবং সেখানে মিডিয়াম ইংরেজি খুব স্বাভাবিকভাবে। এই সময়ের পরেই ব্রিটিশরা যখন আরেকটু ভাবতে শুরু করলো, তখন 1882 সালে তারা একটা সত্যিকারের ভালো কমিশন বসালো। উইলিয়াম হান্টার, এই কমিটির নাম ছিল হান্টার কমিশন। হান্টার কমিশনে বেশ কিছু ভারতীয়রাও ছিলেন, তার মধ্যে আনন্দমোহন বসু, সৈয়দ মাসুদ, ভূদেব মুখোপাধ্যায়, এরা এই কমিটিতে ছিলেন, এই কমিশনে ছিলেন। এই কমিশন যে সমস্ত রেকমেন্ডেশন করলো, সেটাতে মূলত সেকেন্ডারি এডুকেশন, এবং এই রেকমেন্ডেশনের মধ্যে দিয়ে তারা বিদ্যালয় শিক্ষা, বিশেষ করে তার নানান রকম তার কনসেপ্টটা, তার কারিকুলাম এরিয়া সম্পর্কেও গভীরভাবে তারা মতামত প্রকাশ করলেন। সেই মতামতের অনুযায়ী কিন্তু কিছু কিছু কাজও চারিদিকে শুরু হয়ে গেল। কিছু কিছু নতুন নতুন বিদ্যালয় স্থাপিত হলো। ইতিমধ্যে 1774-এ ইন্ডিয়ানদের উদ্যোগেও ন্যাশনাল স্কুল তৈরি হয়ে গেছে, নবগোপাল মিত্র। এই রকম 1874-এ এইরকম আরও অনেক চারিদিকে হচ্ছিল, একটা শিক্ষার পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছিল। সেখানে সরকারের ভূমিকা আমি বললাম যে ওই সীমাবদ্ধ থাকলো বিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে। কিছু কিছু কলেজও তারা এই সময় থেকে শুরু করলো। হুগলি মহসিন একটা ওই রকম ইম্পর্টেন্ট কলেজ ছিল সেই সময়। এরপর 1902 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন হল। ওই যে 3টি ইউনিভার্সিটি হয়েছিল, সেই 3টি ইউনিভার্সিটির ভবিষ্যৎ কী বা আগামী দিনে তারা কিভাবে চলবে সেই সম্পর্কে একটা তারা আলোচনা করল। এর চেয়ে অনেক বেশি খুব এক্সটেন্সিভ কাজ করলো ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন 1917 থেকে 1919, এবং অনেক বিস্তারিতভাবে তারা শুধু বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা সব ভাগ করে করে কম্পার্টমেন্টালাইজড করলো বটে, কিন্তু প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব মতামত রেকমেন্ডেশন দিল। এবং এই রেকমেন্ডেশনের ভিত্তিতে 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এরপর এই সময়টাকে যদি আমরা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দেশের মধ্যে স্বাধীনতা আর আন্দোলন শুরু হয়ে গেছে, গান্ধীজি ভেরি অ্যাক্টিভলি মুভমেন্ট করছেন, এবং অনেক মানুষ তাতে ইনভলভ হচ্ছে। আমি পরে আসবো 1921 সালে কি হয়েছিল সে একটা ঘটনা বলবো। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ইংরেজরা বিশেষ কিছু আর করল না। এই যে
1902 সাল বা 1917-19 সালে যে রেকমেন্ডেশন, সেগুলোকে অল্প অল্প গ্রহণ করলো, সব গ্রহণ করলো না, না করে চালিয়ে গেল, স্ট্যাটাস কো মেনটেন করল। স্বাধীনতা এলো, ব্রিটিশরা ছেড়ে চলে গেল। কোন ভারতবর্ষ? একটা দ্বিখণ্ডিত ভারতবর্ষ। যখন তারা চলে গেল তখন সাক্ষরতার হার ছিল 18%, গড় আয়ু ছিল 38 বছর। একটা দ্বিখণ্ডিত, দারিদ্র্যক্লিষ্ট, খাদ্যাভাবে জর্জরিত, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প, তার উপর মহামারী, একটা ক্ষয়িষ্ণু অর্থনীতি। এর 1 বছরের মধ্যেই, মানে 47-এর পর বলছি, 1 বছরের মধ্যেই দুটি ঘটনা, একটা হচ্ছে কাশ্মীরের যুদ্ধ, আর একটি গান্ধী হত্যা। একটা দেশের পক্ষে যা সেটব্যাক হওয়ার ছিল প্রায় একটা নতুন স্বাধীন দেশে, তাই। কিন্তু আমি এই জায়গাটাতেই জওহরলাল নেহরুর মন্ত্রিসভা বা কংগ্রেসের মন্ত্রিসভা, তাদের প্রশংসা করার হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু নেহরু নিজে শিক্ষিত ছিলেন, তো ভিশন ছিল, নাহলে ওই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লেখা যায় না, এখন সব নানান কথা নেহরু সম্পর্কে বলা হয়। তো তিনি এই সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করলেন। আইআইটি খড়গপুর তৈরি করলেন, ICMR তৈরি হল, ইন্ডিয়ান এই দিল্লির এইমস তৈরি হচ্ছে, UGC তৈরি হচ্ছে। এগুলো যে খুব কনস্ট্রাকটিভ হয়ে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান হিসেবে হয়েছিল তা না, মনে হয়েছিল এগুলো হওয়া দরকার, তিনি করেছেন। আমি বলতে চাইছি যে কিছু উদ্যোগ নেওয়া। এরই মধ্যে তিনি বসালেন 1948-49 সালের যেটা হয়েছিল ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। রাধাকৃষ্ণন কমিশন এটা স্বাধীন দেশের একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলাই হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি হওয়া উচিত, নতুন কলেজ, নতুন ইউনিভার্সিটি, শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে, এই সম্পর্কে করে তারা একটা রিপোর্ট দিলেন, এবং সেটা সেই সময়ের বিচারে মূল্যায়ন ঠিকই ছিল। এরপরে আবার একটা কমিশন হলো। এগুলো কিন্তু খুব দ্রুতই হচ্ছে। 1952 সালে, যেটা মুদালিয়ার কমিশন হিসেবে পরিচিত, আসলে এটা সেকেন্ডারি এডুকেশন কমিশন। এরা মূলত স্কুল, বিদ্যালয় শিক্ষা, সেখানেও নতুন নতুন বিদ্যালয় প্রতিস্থাপন, সুযোগ সুবিধে ছাত্রদের, এই সমস্ত দেবার কথা বলা হতে থাকবে। এই যে ব্রিটিশ ভারত এবং স্বাধীনোত্তর ভারত, যে শিক্ষা কমিশনগুলি অনেক পাতা খরচ করে তার রিপোর্ট লিখল, সুপারিশ করল, সেখানে শিক্ষাকে একটা পূর্ণাঙ্গ বা সর্বাঙ্গীন বিকাশের যে চিন্তা, সেখান থেকে হলো না, সবটা একটা আংশিক। হয়তো কেউ বললেন উচ্চশিক্ষা, কেউ সেকেন্ডারি এডুকেশন, সর্বমোট কথা কেউ প্রাইমারি এডুকেশন নিয়ে কিচ্ছু কথা বলল না, অ্যাডাল্ট এডুকেশন এগুলো নিয়ে কেউ ভাবলই না এই কমিশনগুলো। সেই জন্যে এই 50-এর দশক এবং 60-এর দশক, মানে পার্লামেন্ট চালু হয়েছে, বিভিন্ন বিদগ্ধ পণ্ডিত অনেক ছিলেন, তারা সেই সময় পার্লামেন্টে যেতেন, বক্তৃতা করতে পারতেন, খুব মনোগ্রাহী বক্তৃতা করতেন, এবং সেই বক্তৃতা শুনতো সরকার পক্ষেরও অনেক মানুষ ছিলেন যারা অত্যন্ত অগ্রণী ছিলেন। এবং এই যে তাদের সব দাবি ছিল, এই মানুষগুলোর সব দাবির পরিপ্রেক্ষিতে একটা সার্বজনীন শিক্ষা, একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা কী হওয়া উচিত, সেই সম্পর্কে গাইডলাইন চাইছিল সরকারকে, তারা অ্যাডভাইস করছিল। সেই সূত্র ধরেই এডুকেশন কমিশন তৈরি হলো। তখন শিক্ষামন্ত্রী ছিলেন MC চাকলা। ত্রিগুণা সেন সেই সময় যাদবপুর ইউনিভার্সিটির রেক্টর, তিনি এই কমিটির একজন। এই কমিশন দুটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা তাদের সামনে দেওয়া হলো। একটি সর্বাঙ্গীন বিকাশের রোডম্যাপ, আই রিপিট, সর্বাঙ্গীন বিকাশ, এটা কোনো ফ্র্যাগমেন্টেড, সব মিলিয়ে একটা শিক্ষার যে লক্ষ্য, মানুষ গড়ার, উন্নত মানুষ গড়ার, একটা যাতে সে জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, সেই মানুষ গড়ার জন্যে একটা রোডম্যাপ, এবং তাতে কোথায় কোথায় সংস্কার করতে হবে তার নির্দিষ্ট একটা কথা বলতে বলেছেন। আর বলেছেন একটা ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট তৈরি করতে হবে যা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে গৃহীত হবে।
এবং কমিশনকে এই নির্দিষ্টভাবে তার সন্ধান দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমার এই প্রশ্নটা বারবার এসেছিল যে হঠাৎ 64 সালে এটা এলো কেন, এইরকম একটা কম্প্রিহেন্সিভ জাতীয় শিক্ষা ব্যবস্থা করা। আসলে আমরা যদি একটা ভাবি যে একটা কোনো মানুষই হোক বা একটা দেশ চালান যারা, তার ইতিহাস, অভিজ্ঞতা, বিজ্ঞান অর্থাৎ সত্য দ্বারা যা প্রতিষ্ঠিত, একে নিয়ে সে একটা নিজস্ব, তার সাথে কিছু বিশ্বাসও আছে, একটা ফিলোসফি সৃষ্টি করে। সেই ফিলোসফি অনুযায়ী সে চলতে চায়। আর সে যদি রাজনৈতিক দল হয় তাহলে তারও একটা ফিলোসফি স্ট্যাবলিশড হবে, সেই ফিলোসফির দিকে সে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা একটা বহমান নদীর মতো এবং প্রতিনিয়ত একে সংযোজন করতে হয় আধুনিকতার সঙ্গে। এবং সব সময় এই যে শিক্ষার একটা প্রাচীন যে ব্যবস্থা ছিল, অথবা খুব প্রাচীন না হলেও কিছুদিন আগেও যেটা ছিল, এবং বর্তমান যে ব্যবস্থা, যেটাই কমিশনের কথা ভাবছে কমিশন, সেখানে সবসময় একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক ছিল, এই অতীত এবং বর্তমান। এই জন্য ভবিষ্যতের যে রূপরেখা, যেটা এই বহমান ধারার থেকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে জীবনের একটা ভবিষ্যৎ রূপরেখা কী হবে একটি দেশের ক্ষেত্রে, সেটা একটা নিশ্চিতভাবে, একটা নির্দিষ্টভাবে একটি শিক্ষা ব্যবস্থার খুব জরুরি, এটা সবাই। কিন্তু এটা অন্য দিক হচ্ছে, ভারতের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত প্রায় সবই রাজনৈতিক সিদ্ধান্ত। 2020-তে দেখুন না যা যা হয়েছে, আমি শুনেছি সেখানে নাকি একটি শব্দ ধর্মনিরপেক্ষ বা ভারতবর্ষের যে 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 ভীষণভাবে সংবিধানে যে কথাটা লেখা আছে, হ্যাঁ, সেই সমস্ত সেকুলার কথাগুলো, এইসব শব্দগুলোই নাকি সেখানে নেই। এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা করেছেন যে রাজনৈতিক দল বা তাদের যারা পৃষ্ঠপোষক যে সমস্ত অর্গানাইজেশন আছেন, তারা যে শিক্ষাটাকে যে অঙ্গ থেকে দেখেছেন, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, তারা বিশ্লেষণ করে সেটাই তারা প্রয়োগ করেছেন। এবং এই রাজনৈতিক আর্থিক ব্যবস্থাপনার যদি না হয়, কারণ তারাই তো নিয়ন্ত্রক, সেটা স্টেট হোক সেন্ট্রাল হোক, তারাই নিয়ন্ত্রণ করছেন, তারা নিয়ন্ত্রণ করবেন। আর আমি শুধু শিক্ষাবিদ হিসেবে একটা মতামত দিলাম আর সেটা গৃহীত হয়ে যাবে, না, এরমভাবে হয় না, এটা হয়নি। সেই জন্যেই রাজনৈতিক সদিচ্ছার ওপর যেহেতু এটা নির্ভর করে, তাই শেষ বিচারে জাতীয় শিক্ষা ব্যবস্থা হয়ে দাঁড়ায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিদের সিদ্ধান্ত বা রাজনৈতিক দায়বদ্ধতার ওপর কিছু সিদ্ধান্ত। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার একটি কথা, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা শব্দ, নতুন শব্দ হয়তো কারু লাগতে পারে, এডুকেশন লিটারেসি। না, ডিগ্রি থাকতে পারে, বিএমএ পাস করা হতে পারে, কিন্তু শিক্ষার যে ব্যবস্থাপনা তার উপরে যে লিটারেসি, সেই লিটারেসি সবাই থাকে না। সেই লিটারেসিটা টেকনিক্যাল নলেজ, সেই লিটারেসি একজন শিক্ষাবিদ তিনিও যদি এই লিটারেসির সঙ্গে যুক্ত হন তবেই তিনি অর্জন করতে পারেন, সবাই হয় না। কোনো রাজনীতিবিদদের নিশ্চয়ই হতে পারে। এই প্রসঙ্গে মার্গারেট হোয়াইটহেড 2003 সালে একটা শব্দ বলেছিলেন, ফিজিক্যাল লিটারেসি। অ ক খ বা স্বাক্ষর করতে পারলো এটাই শিক্ষার সাক্ষরতা নয়। এই সাক্ষরতা ফিজিক্যাল লিটারেসি, অর্থাৎ শরীর সম্পর্কে, তার নিজের শরীরকে জানা, তার ভগ্ন স্বাস্থ্য বলতে কী বোঝায় আর উন্নত স্বাস্থ্য কী বলতে বোঝায়, তাকে বুঝতে হবে, জানতে হবে এবং কী করে সেটা অর্জন করতে হবে। ঠিক সেই রকমই এই এডুকেশন লিটারেসি, এটা খুব জরুরি, বিশেষ করে শিক্ষা সম্পর্কে যারা সিদ্ধান্ত নেবেন, কথা বলবেন, আলোচনা করবেন। কিন্তু আমাদের দেশে এইটা প্রায় নেই। যারা রাজনৈতিক দল তাদের মধ্যেও এইটা খুব বেশি প্রচলিত নেই। এবং এরকম ঘটনা তো আমরা দেখেছি, আমাদের খুব সাম্প্রতিককালের মধ্যেই আমরা দেখেছি যে মন্ত্রিসভার সবচেয়ে দুর্বল মানুষটিকে শিক্ষা দপ্তরের দায়িত্ব, তিনি লিডারশিপ দেবেন, একাডেমিক লিডারশিপ দেবেন কেমনভাবে সেটা আমি জানি না। যাই হোক, 2000 এটা শুধু 2014 পরের কথা বলছি না, আমি 2014 আগেও এরম ঘটনা হয়তো আপনাদের কারুর নজরে আসবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো প্রায় সব পলিটিক্যাল পার্টি, আমার মনে হয়, আমি সঠিকভাবে সবটা বলতে হয়তো পারবো না, তাদের এজেন্ডার মধ্যে কি শিক্ষা খুব গুরুত্ব পায়? কেননা শিক্ষা ভোট ক্যাচার নয়, সেই জন্যে প্রায়োরিটি হিসেবে হয়তোটা থাকে। এবং শিক্ষা ব্যবস্থা আমি সংস্কার করব এই দাবি তুললাম, এবং সেই আহ্বানেই লোকে আমাকে ভোট দিয়ে দিল, এরম গ্যারান্টি বোধহয় আমার মনে হয় আমাদের দেশে নেই। যাই হোক, এই যে রাজনৈতিক সদিচ্ছা, এই জন্যে বললাম যে কমিশন যাই বলুক, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সেগুলো সম্ভব নয়। আর একটুখানি ব্যাকগ্রাউন্ড বলে আমি একবারে সরাসরি এডুকেশন কমিশনের বিষয়টা আসবো, কারণ সেটাই আজকে আমাদের মূল ফিরে দেখার বিষয়। ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে এবং বিংশ শতাব্দীর গোড়া থেকেই ব্রিটিশদের তৈরি শিক্ষা ব্যবস্থা, যা প্রথমে শিক্ষার প্রতি মানুষ, জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ শিক্ষা অনুরাগী সবাই প্রায় বীতশ্রদ্ধ হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ভারতের নিজস্ব জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরির বিষয়টি যুক্ত করা এই সময় থেকেই শুরু হয়। 1906 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে একটি প্রতিবেদন গৃহীত হয়, যাতে বলা হয় একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরাধীন দেশে তারা সোচ্চারে দাবি রাখেন যে প্রতিটি বাচ্চাকে ছোটোবেলায় তাদের শিক্ষার, প্রাইমারি এডুকেশনের ব্যবস্থা করতে হবে এবং জাতীয় ভাবধারার সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্য, বিষয় বিস্তার, পরিকাঠামো জাতীয় শিক্ষার লক্ষ্য হবে, এরকম কথা তারা সেই সময় বললেন। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ কথা, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, যে সরকারি ব্যবস্থার বাইরে আমরা উদ্যোগ নেব যাতে দেশীয় ভাবধারার শিক্ষা বিস্তারের ব্যবস্থা করা যায়। ব্রিটিশরা ভারতের যে শিক্ষা ব্যবস্থা করেছিল সেটা তো আগেই বললাম, একপেশে ছিল এবং বৃহত্তর ভারতের যে মানুষজন, যাদের মধ্যে অনেকেই তারা শিক্ষার কোনো আলোকবর্তিকা দেখতে পায়নি, তাদের জন্য তাদের খুব একটা ভাবনা ছিল না। তারা তো মূলত ছিল আমাদের র ম্যাটেরিয়াল নিয়ে ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ড থেকে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে ভারতের বাজারে সেটা বিক্রি করে। এই যখন তাদের মূল চিন্তা, তখন শিক্ষার ক্ষেত্রে একটা তারা বিশাল ছাড় দেবে, এই ভাবনাটা করাই ঠিক নয়। তো সেটা যাই হোক, সেটা তারা করেও নি। কিন্তু আমাদের জনজীবনের উপযোগী প্রয়োজনীয় আশা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলার জন্য যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা, তারা কংগ্রেস কিন্তু সেই সময় ভেবেছিল। আমি এখানে আরেকটা রেফারেন্স দিচ্ছি আপনাদের, যে 1882 সালে যে হান্টার কমিশনের কথা বললাম, দাদাভাই নওরোজি তাই প্রতিবেদন পেশ করেছিলেন, তাতে দাবি করেছিলেন যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা, যেটা কংগ্রেসের মধ্যে ভাবা হচ্ছিল। গোখলে 1910 সালে কেন্দ্রীয় আইনসভায় এই একই দাবি রেখেছিলেন, কিন্তু না হান্টার কমিশন না আইনসভা কোথাও এটা গৃহীত হয়নি। এই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করে জাতীয় ভাবধারায় সমৃদ্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার যে আহ্বান কংগ্রেসে রেখেছিল, সেই ভাবধারার কিন্তু একটা রিফ্লেকশন আপনারা কলকাতাতে পাবেন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হয়েছিল, তারাই কিন্তু যাদবপুরের ইউনিভার্সিটি গড়েছিলেন। আমার মনে হয় এই জাতীয় ভাবধারার থেকে রবীন্দ্রনাথ নিজস্ব ভাবনা চিন্তা করে, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে একটা অল্টারনেটিভ সিস্টেম অফ এডুকেশন দেখিয়েছিলেন, সেখানে কিন্তু এই জাতীয় ভাবধারা তাকে টাচ করেছিল সম্ভবত, নাহলে তিনি হঠাৎ এতটা নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে গেলেন কেন? এই সময়ের মধ্যেই 1921 সালের অসহযোগ আন্দোলন হয় গান্ধীজির ডাকে। সেই অসহযোগ আন্দোলনে হাজার হাজার ছাত্ররা তারা স্কুল কলেজ থেকে বেরিয়ে চলে এলেন। তাদের জন্য তখন একটা বিকল্প শিক্ষা ব্যবস্থার কথা ভাবা হলো, এবং এই ফলশ্রুতিতে যেমন এখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হয়েছিল, তেমনি কাশী বিদ্যাপীঠ, তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া এই ভাবনায় প্রতিষ্ঠিত হয়। এক নিদারুণ সময়ে সরকারি কোনো সাহায্য ছাড়া
ব্যক্তি মানুষের বা অঞ্চলের মানুষদের কিছু সাহায্য নিয়ে শিক্ষার আলোকবর্তিকা তারা জ্বালিয়ে রেখেছিলেন। আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোর একাডেমিক গুণমান নিয়ে এখন আলোচনা করেন খুব ভালো ছিল না, আমি বলবো এটা না করাই উচিত, কারণ ওই সময় ওরা যে করেছিলেন এটাই যথেষ্ট ছিল। মান বিচার করার দরকার নেই। কিন্তু এতৎসত্ত্বেও এই যে ব্যাকগ্রাউন্ডটা বলছি, এর পরেও কিন্তু 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন এই সর্বজন স্বীকৃত একটা ব্যবস্থা বা একদম রেডিমেড একটা ব্লুপ্রিন্ট যে কংগ্রেসটি, কেন্দ্রে তো কংগ্রেসই সরকার ছিল, তারা যে হাজির করলো তা পারল না। কিন্তু আগেই বললাম যেটা গান্ধী নেহেরু কিছু 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 চেষ্টা করলেন, হয়তো কারুর সাজেশন শুনে তিনি এটা ওটা প্রতিষ্ঠান তৈরি করলেন, একটা পরিবেশ বদলানোর চেষ্টা করতে শুরু করছিলেন, কিন্তু শুধুমাত্র লিনিয়ার এক্সপেনশনের দিকেই যাচ্ছিলেন, কোনো গুণগত মান পরিবর্তনের দিকে তেমনভাবে যাননি, যেটা এই প্রথম হান্টার কমিশন কিছুটা দেখিয়েছিল। তারপরে এই এলো 1882 পর সত্যিকারের বড় কমিশন, যদিও রাধাকৃষ্ণন কমিশন, কিন্তু এডুকেশন কমিশন একটা কম্প্রিহেন্সিভ, একটা টোটাল মানুষ লক্ষ্য যদি আমার মানুষ করার হয় তাহলে এই তোমায় করতে হবে। এবং সারা যারা অনেকেই ছিলেন তার মধ্যে তারা যে রিপোর্ট তৈরি করেছেন, বিশাল রিপোর্ট, কিন্তু সেটা অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। এতগুলো দিক তারা ফুটিয়ে আলোচনা করেছিলেন যে সেটাকে মানে অ্যাকসেপ্ট না করে উপায় ছিল না। এই কমিশন যে জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা প্রয়োগ পদ্ধতি উল্লেখ করে, তারপরে আর নতুন কোনো ব্যবস্থার কথা কিন্তু আর পরে হয়নি। ওই 66 সালে যেটা বলেছিল তার উপর দাঁড়িয়ে পরবর্তীকালে আমরা কিছু একটা দেখব, আমি আসছি সেই জায়গাগুলোয়, কিন্তু নতুন কথা আর কিছু বলল না। যে নতুন কথা প্রথম এডুকেশন কমিশন বা কোঠারি কমিশন যেটা বলা হয়, সেই সময় ডিএস কোঠারি ছিলেন ইউজিসির চেয়ারম্যান, তার নামে এটা হয়েছিল। এই কমিশনের যে রিপোর্ট সেটা মোটামুটি সাবমিটেড হলেও সেই রিপোর্টের নিয়ে বিশেষ কাজ তক্ষুনি হতে পারল না। এবং এই যে হতে পারল না তার একটা বড় কারণ ছিল, সেই সময় 67 সালে ইলেকশন ছিল, এবং যেটা চাগলা সাহেব করলেন সেটা হচ্ছে তিনি এই সমস্ত রিপোর্টগুলোকে নিয়ে তিনি বস্তাবন্দি করে না রেখে দ্রুত ছাপিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিলেন। বিভিন্ন স্তরে মানুষ বলতে আমি এখানে যারা রিলেটেড তাদের কাছে বলছি, সব সরকারকে, সব রাজ্য সরকারগুলোর কাছে পাঠানো হল, এবং এটা কিভাবে প্রয়োগ হবে সেটা নিয়ে তাদের কারণ নির্দিষ্ট মতামত থাকলে চাইলেন। কিন্তু তারপরেও এটা হতে পারল না, তার কারণ হচ্ছে ওই ইলেকশন, এবং ইলেকশনের পরেই যে দেখা গেল যে চাগলা আর শিক্ষামন্ত্রী নেই। আবার সৌভাগ্যবশত ত্রিগুণা সেন, ইন্দিরা গান্ধী ত্রিগুণা সেনকে তখন শিক্ষামন্ত্রী করলেন। এই বেচারি ভদ্রলোকও তার রাজনৈতিক কোনো বেস ছিল না, রাজ্যগুলোর সাথে পলিটিক্যাল কোনো কানেকশন তার বিশেষ ছিল না। তিনি আবার একবজ্ঞা টাইপের লোক ছিলেন, তিনি এই কমিশনের রিপোর্ট গ্রহণ করতেই হবে এরকম একটা জেদ ধরে থাকলেন। একটা পার্লামেন্টের কমিটি তৈরি করলো, এই পার্লামেন্টের কমিটির মধ্যে দিয়ে তিনি চেষ্টা করতে থাকলেন যাতে এটা ইমপ্লিমেন্টেড হয়। কিন্তু ইমপ্লিমেন্টেড হবার এই যে পর্বটা চলছে, সেই সময়ে এই যে কমিটি বসেছিল সেটা বেশ মজার একটা কথা আপনাদের বলি, যে 30 জনের কমিটি, সেই কমিটির 26 পাতা রিপোর্ট, মানে কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত হবে না ইত্যাদি ইত্যাদি বলে দিল। কিন্তু সেখানে 23 পাতা ছিল 26 পাতার বাইরে। 26 পাতার মূল রিপোর্ট, তার সাথে সংযোজিত ছিল 23 পাতার নোট অফ ডিসেন্ট। এই যে 30 জন মেম্বার যারা ছিলেন তারা পার্লামেন্টের একটি রাজনৈতিক দলের সদস্য ছিলেন, তারা অনেকেই একমত হতে পারছিলেন না এবং তারা নোট অফ ডিসেন্ট দিলেন। এবং এটা যাই হোক, তারপরে যখন গৃহীত হলো, সেই গৃহীত হওয়া মানে সরকার তখন একটা 68 সালে এসে একটা অর্ডার জারি করলেন বা এডুকেশন পলিসি হিসেবে বললেন,
সেটা বেরোলো 68 সালে এবং সেটা প্রয়োগ করার কথা বলা হলো। আমি এবারে এই পার্টিকুলার কমিশনের যে দিক নির্দেশ করেছিল সেইটাতে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কমিশনের মূল সুপারিশের মধ্যে প্রথম একটা কথা সুন্দর, আমার সবচেয়ে ভালো লেগেছে এটা, এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে সমাজ কোন দিকে যাবে তার পরিকল্পনা। আই রিপিট, এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে সমাজ কোন দিকে যাবে তার পরিকল্পনা করে বলছেন যে বিজ্ঞান ও মূল্যবোধের উন্নত ধারণার দ্বারা একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষে মানুষে বিভেদহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই বহুত্ববাদী সমাজের এটা ছাড়া শিক্ষার বিস্তারের আর কোনো রাস্তা নেই। সঙ্গে একটা কথা যোগ করেছিলেন, দারিদ্রতা, অশিক্ষা ও অস্বাস্থ্যকর অবস্থা দূর করতে হবে। কিন্তু সেটা তো কমিশন জানতো না যে এইটা তার পক্ষে কেন কারোর পক্ষেই সম্ভব হয়নি। এই কমিশন বলেছিল সবটা একসাথে একটা প্যাকেজ করতে হবে, তুমি ভেঙে ভেঙে কোনোটা নেবে না। তাহলে দারিদ্রতা দূর করার কোনো প্রোগ্রাম তার সাথে যুক্ত করা, এইগুলো তখন অন্তত হয়নি, পরে কিছু কিছু কাজ হয়েছে। কিন্তু আমরা চোখের সামনে এই মুহূর্তে একটা ঘটনা বলতে পারি যে শিক্ষার সাথে দারিদ্রতা, শিক্ষার সাথে স্বাস্থ্য যে রিলেটেড, তার একটা বড় প্রমাণ আমরা কেরালা মডেলে দেখেছি। কোভিডের মহামারীর সময় কেরালায় প্রচুর মানুষ শিক্ষিত এবং তার ফলে কেরালায় মৃত্যুর কম, সংক্রমিতর সংখ্যার দিক দিয়ে, হারের দিক দিয়ে সবার চাইতে অনেক দেশে, অনেক রাজ্যের চাইতে কম, এবং বেশ ভালোভাবে তার সিচুয়েশানটাকে ট্যাকেল করেছে। যাই হোক, দ্বিতীয় যে বিষয়টার উপর তারা ভীষণ জোর দিয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা। তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু চারিদিকে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ গড়তে আরম্ভ করল। উন্নত শিক্ষা ব্যবস্থা করার কথা বলেছিলেন, একটা সায়েন্টিফিক আউটলুকের কথা বলেছিলেন, এবং আরও একটা কথা ভীষণ আমার কাছে গুরুত্বপূর্ণ বলেছিল যে ধর্মের বিশ্বাসী মানুষ থাকুক, বিজ্ঞান প্রযুক্তি শেখার ক্ষেত্রে বিভেদের শিখরগুলো, যদি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ভালোভাবে হয় তাহলে মানুষের বিভেদের যে শিকড় আছে শিকড়গুলো দুর্বল হবে। এই কথাটা তারা বলেছিলেন বলেই বলছেন যে বিজ্ঞানের সাথে সেকুলার ধারণার কোনো দ্বন্দ্ব নেই। সেই জন্যে তারা বারবার বলছেন যে শিক্ষাটাকে সেই দিকে বাহিত করুন, বিজ্ঞান শেখান, যাতে মানুষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রকৃত নাগরিক হয়ে ওঠে। একটা সামাজিক মূল্যবোধের সঙ্গে সঙ্গে ঐক্য চেয়েছিলেন, যে সারা দেশের মানুষ যেন এক হয়ে এক রকম থেকে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবার কথা বলবে। এবং খুব দুঃখ করে একটা জায়গায় বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে তা সামন্ততান্ত্রিক প্রাচীন সমাজের সীমাবদ্ধতার মধ্যে একটা সাম্রাজ্যবাদী শাসকের নিজস্ব কিছু পরিকল্পনা প্রসূত শিক্ষা ব্যবস্থা, এবং এর আমূল সংস্কার যদি না করা হয় তাহলে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষ্য বিচ্যুত হবে। তারা চাইছিলেন একটা এডুকেশন রেভলিউশন। এই এডুকেশন রেভলিউশনের মধ্যে দিয়ে তারা বলতে চাইছেন একটা নতুন সৃষ্টি করব, এমন একটা নতুন ভারতবর্ষ সৃষ্টি হবে, শিক্ষায়, মূল্যবোধে, জীবনের বা সমাজের সমস্ত প্রয়োজনে তারা একটা উন্নত মানে পৌঁছে যাবে, সেই লক্ষ্য ছিল তাদের। এবং আরেকটা কথাও, জাতীয় বিকাশ ন্যাশনাল যে ডেভেলপমেন্ট হবে সেইটা শিক্ষার সঙ্গে একবারে ওতপ্রোতভাবে যুক্ত। এবং এইটা করার জন্য তারা বারবার বলেছেন যে কেন্দ্র রাজ্য দুটি সরকার তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এই আর্থিক সহায়তা আর একাডেমিক লিডারশিপ এই দুটো ছাড়া শিক্ষা পরিকল্পনা যা করা হয়েছিল, জাতীয় পরিকল্পনা, ন্যাশনাল এডুকেশন প্ল্যান বলা হয়েছে, কখনো সেই প্ল্যান সাকসেসফুল হতে পারে না। এরপরে এছাড়াও যেটা ভীষণ তারা গুরুত্ব দিয়েছিলেন যে একটা বিবর্তন হোক, একটা রূপান্তর ঘটুক, ট্রান্সফরমেশন। সেইখান থেকে তারা যে কনসেপ্টে নিয়ে এসলো সেটা হচ্ছে ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন। এর আগে কিন্তু এইভাবে দেখা হয় ইউনিভার্সাল এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন। এই উচ্চবিত্ত, মধ্যবিত্ত এসব নয়, সবাই সমান।
নিম্নবর্গের মানুষ, নিম্নবিত্ত মানুষ সবাইকে, এবং এইটাই বলছেন এটা যদি চালু করা যায় তাহলে এটাই হবে মৌলিক শিক্ষা। কাজের অভিজ্ঞতা, লেখাপড়া শিখছে যারা বিশ্ববিদ্যালয় কলেজে যারা পড়ছে, তারা সামাজিক বা জাতীয় সেবা, সামাজিক দায়বদ্ধতা এ ব্যাপারে খুব সচেতন নয়। সেজন্য বলছে এইটাকে গ্রহণ করতে হবে, এবং প্রত্যেকটি ছেলে মেয়ে যারা স্কুলের পরের কথা বলেছেন, কলেজে যারা পড়বে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে, জাতীয় সেবা প্রকল্প তার পরে এসছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে, যে তাদেরকে কিছু হাতে কলমে কাজ করতে হবে, যাতে তারা ওই যারা হাতে কলমে কাজ করে, হাতে কলমে না, হাতে আর যন্ত্রে কাজ করে, কোদাল নিয়ে কাজ করে অথবা কারখানায় সেই যন্ত্র নিয়ে কাজ করছে, হতে হবে, তবে দেশ সত্যি একাত্ম হয়ে যাবে। বিজ্ঞান শেখার জন্য বিদ্যালয়, আইআইটি, টেকনিক্যাল কলেজ এসব তো বলেছেন। এইবারে বললেন যে না, শুধু তা না, সে গবেষণা করতে হবে। এই বিজ্ঞান শিক্ষা এবং তার সাথে গবেষণাকে আরও এমন একটা মাত্রা দিতে হবে যাতে বিজ্ঞান শেখাটাও আরও উন্নত এবং প্রতিনিয়ত একটা পরিবর্তনশীল হতে পারে। শিক্ষাকে উৎপাদনের হাতিয়ার করে তুলতে হবে। কি সুন্দর সুন্দর কথা! এবং সেই হাতিয়ারে করার ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশানেই তারা ভোকেশনাল এডুকেশান নিয়ে এসছেন। অনেকগুলো বিষয় তাদেরকে গ্রহণ করেনি, সেটা আমি পরে আসছি। সে গ্রহণ করার পিছনে হয়তো রাজনৈতিক দলের কিছু কারণ তারা উল্লেখ করতে পারেন, কিন্তু তারা বলছিলেন যে এইগুলোর সঙ্গে যুক্ত করেছিলেন সেটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেটা এখনও প্রায় চলছে। যে প্রাইমারি স্তরে তার মাতৃভাষার মাধ্যমে শিক্ষা হবে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে, সেটা প্রেফারেবলি ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যে অঞ্চলে বিদ্যালয় সেই অঞ্চলের একটা ব্যবস্থা। সংস্কৃত অথবা হিন্দি, যেমন সাউথের দিকে যে বিদ্যালয়, সেখানে বলা হচ্ছে যে সেখানে যেন হিন্দি বা সংস্কৃত কিছু একটা পড়ে, তার নিজস্ব ভাষা ইংরেজি দুটোর সঙ্গে একটা। সেরকমভাবে সব জায়গায় ওই ফর্মুলাটাকেই বলা হয়েছিল 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। শিক্ষাটাকে আরও বেশি করে ফর্মাল একটা জায়গার বাইরে গিয়ে তারা বলতে আরম্ভ করলেন যে আংশিক সময়ের শিক্ষা, পার্ট টাইম, যেমন স্কুল কলেজ আছে তার সঙ্গে পার্ট টাইম আরও আংশিক সময় হোক, অথবা আমি আজকে পড়াশোনা ছেড়ে দিলাম, আমার যখন সময় হবে আবার আমি পড়াশোনা যাতে করতে পারি তার সুযোগ, এই কথা বললেন। এই যে 10+2+3 যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাও কিন্তু এরাই প্রথম দিলেন, যে এটাই এডুকেশন সিস্টেম এর মধ্যে ঢুকবে। আর ডিসেন্ট্রালাইজেশন, ডাইভার্সিফিকেশন, ডায়নামিজম, ইলাস্টিসিটি, এই সবগুলো, অর্থাৎ বিকেন্দ্রীকরণ করতে হবে, তার বৈচিত্র্য আনতে হবে, এবং সেটা একদম কঠিন রিজিড কোনো স্ট্রাকচারের মধ্যে থাকবে না, তার ইলাস্টিসিটি থাকবে, অনেককে গ্রহণ করতে হবে, কিছু বর্জন করতে হবে, এই ব্যাপারটা থাকবে। আর এই সমস্তগুলোকে ইমপ্লিমেন্ট করবেন যিনি, তার একটা ডাইনামিজম থাকবে। কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টের একটা বিষয় তারা ভীষণভাবে বলেন, এবং সেইখানে টিচারদের সহযোগী হবার কথা বলেন, আহ্বান করা হয়। যে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিল যে টিচারদের স্যালারি বেটার করতে হবে, তাদের একটা টিচার্স ট্রেনিং করতে হবে, এবং এইটা এখনও বলেছে। পরবর্তীকালে রাজীব গান্ধীর সময় যেটা হয়েছিল সেইটা এসে আমি এই টিচার এডুকেশনের ব্যাপারে তখন একটু কথা বলবো, এবং সমস্ত ব্যাপারটার মধ্যে একটা শিক্ষাদানের পদ্ধতি থেকে সব কিছু এই রকমভাবে এটাকে গ্রহণ করার কথা বলা হলো, যাতে এই পদ্ধতিও একটা নতুন ধরনের কিছু কথা বলে। যেমন শিক্ষা সহায়ক এই সব প্রোভাইড করতে হবে স্কুলকে বা কলেজকে, আধুনিক ব্যবস্থাগুলোর ভাবনা চিন্তাগুলো তখন থেকেই তারা শুরু করলেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বললেন যে জিডিপির 6% যেন শিক্ষা খাতে খরচা করে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা গৃহীত হয়নি অবশ্য, সেটা হচ্ছে শিক্ষাকে রাজ্য তালিকায় রেখে দেওয়া। আপনারা জানেন বোধহয় সবাই যে শিক্ষা কনকারেন্ট লিস্টে আছে, মানে যৌথ, কেন্দ্রেরও কিছু আছে, সেন্ট্রালের আর রাজ্যেরও কিছু আছে, কিন্তু
এডুকেশন কমিশন, কোঠারি কমিশন বলেছে নিয়ে আসতে হবে, সে রাজ্যের অন্তর্ভুক্ত, তাতে এটা এক্সপ্যানশনের ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু সেটাও মানা হয়নি। এবং এইগুলো যখন প্রয়োগের ক্ষেত্রে আমি আগেই বললাম চাগলাকে তো 67 সালে চলে যেতে হলো। এরপরে ত্রিগুণা সেনও ওই যে তিনি ভীষণ একবজ্ঞা টাইপের ছিলেন, কিছুতেই কমিশন যা বলেছে এটা মেনে নিতে হবে এই ধরনের ছিলার পরে ইন্দিরা গান্ধী তাকে নিয়ে এলেন একটা শিক্ষাবিদকে মন্ত্রিসভায়। আবার কিছুদিন পরে, অল্প কিছুদিন, পুরো টার্মটাও পাননি, হয়তো 1.5 বছর 2 বছরের মতো মাথায় তাকেও সরে যেতে হলো। এবং এরপরে যেটা আমি উল্লেখ করতে চাইছি যে এই কমিটি, যেটা এই যে 30 জনের কমিটি, 26 পাতার রিপোর্ট, তারা সরাসরি টার্ন ডাউন করে দিল একটা কনসেপ্টকে, সেটা হচ্ছে সিলেক্টিভ ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইনস্টিটিউট। এই কমিশন বলেছিল যে এত বড় দেশ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অত্যন্ত উন্নত মানের করতে পারাটা একটা সময় সাপেক্ষ, সেই জন্য একটা অ্যালোকেশন হোক যা দিয়ে এক্সিস্টিং যেগুলো ভালো ইনস্টিটিউট সেইগুলোকে স্পন্সর করে তাদের একটা লেভেলটাকে উন্নত করা। মানা হয়নি। সিলেক্টিভ অ্যাডমিশন অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি স্টেজেস, সিলেক্টিভ অ্যাডমিশন অ্যাট নট অফ, মানে হায়ার সেকেন্ডারিতে যারা পড়বে তাদের সিলেক্টিভ হোক, তাদের এমন একটা মানে নিয়ে যাওয়া হোক যাতে সবার দরকার নেই। তেমনি কলেজ এডুকেশনের ক্ষেত্রেও তাদের বক্তব্যটা এরকম ছিল, মানা হয়নি। গ্রান্ট ইন এড, ডিফারেন্সিয়াল সিস্টেম অফ গ্রান্ট ইন এড, মানে একটা সেদ দরে টাকা না দিয়ে সরকার যেন টাকা দেওয়ার সময় তার যোগ্যতা অনুযায়ী তাকে গ্রান্ট দেওয়া হয়, এটাকে গ্রহণ করা হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এটা করতে বলেছিলেন তারা, সেটাও করা হয়নি। এবং এটা না করার পেছনে একটা বড় কারণ ছিল, তারা বলেছিল একটা ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস এরকম একটা চালু করা যায় কিনা, যারা শিক্ষা পরিচালনা করবার ক্ষেত্রে এই ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস আইএসের মতো করে, এটা খুব ভালো সাজেশন ছিল বলে আমার মনে হয়। যাই হোক, সেটা গৃহীত হয়নি। আর ওই তো আগেই বললাম যে কনকারেন্ট লিস্ট থেকে স্টেট লিস্টের কথা যেটা বলেছিল সেগুলো হলো না। কিছু সাজেশন বা রেকমেন্ডেশন যেগুলোকে গ্রহণ বললো না যে আমরা গ্রহণ করছি না, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি না বললো না, কিন্তু নেগলেক্ট করলো, এগুলো ওই বস্তাবন্দি হয়ে এইরকম সাজেশন থেকে গেল। সেটা হচ্ছে এই যে কনসেপ্ট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস এডুকেশনের সাথে যুক্ত করার কথা যেটা কোঠারি কমিশনে বলা হয়েছিল, সেটাও গ্রহণ করা হয়নি, মানে ওই নেগলেক্ট করে গ্রহণ করা হলো, রিজেক্ট করেনি। ভোকেশনালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন, এটাকেও গ্রহণ করা হলো না। এইভাবেই একটা বড় অধ্যায়, যে এডুকেশন কমিশন যে অধ্যায় শুরু করেছিল সেইটা অধ্যায়টার শেষ হল। এবং তারপরে এরপরে এটাই চলতে থাকলো। এবং এর সুবিধাগুলো অসুবিধাগুলো আমি একটু আপনাদের সামনে শেয়ার করছি। যে এই যে কোঠারি কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে যে লিনিয়ার এক্সপ্যানশন হলো, যাতে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা হলো, অনেক স্কুল কলেজ হলো, তাতে কিন্তু সুবিধেগুলো পেল কী করে? সেই আবার টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাট, অলরেডি শিক্ষিত সমাজ, তাদের পরিবারের ছেলেমেয়েরা আরও বেশি করে বেনিফিটেড হল, আরও পেল। যে এসসি এসটি ইত্যাদি সম্পর্কেও যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো নিল কারা? অলরেডি এনলাইটেন্ড, যারা অলরেডি শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন, অথচ মানে ব্যাকওয়ার্ড কমিউনিটিকে বিলং করেন, সেই মানুষেরা, সেই পরিবারগুলো বেনিফিটেড হয়েছে এই সময়কালের মধ্যে। এই সময়কালের পরেই, তারপরে ওই জন্যেই 1986 সালে, তখন কেসি পন্থ শিক্ষামন্ত্রী এবং রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-এ, আমার বোধহয় সময়ের আর অল্প সময় আছে, আমি তাড়াতাড়ি যাব শেষের দিকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 86-এ ভীষণ কোঠারি কমিশনের উপর দাঁড়িয়ে যেন আরও একটু নতুন নতুন কথা বলল।
এই অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা কোটারি কমিশন বলেছে, সেটা সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যালিজম, সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি, যেটার কথা অলরেডি কোটারি কমিশনে বলা ছিল, সেটাকে আবার বলল। এবং এটা জোর দিতে চাইলো যে হচ্ছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, 10+2+3 তারই একই ইঙ্গিত থাকলো। কালচারাল হেরিটেজ, ডেমোক্রেসি, সেকুলারিজম, ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই সম্পর্কে খুব সুনির্দিষ্টভাবে এই বলা হয়েছে। আর ইকুইটি অপরচুনিটির ক্ষেত্রে একটা ভীষণভাবে মানে ফর্মুলার মতো বলা হচ্ছিল যে শিক্ষা সব বয়সের সব মানুষের, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা ডাইভার্সিটি এটা ভীষণভাবে জরুরি। এইটা এই কমিশনের এই কমিশন না এই এডুকেশন প্ল্যান, ন্যাশনাল এডুকেশন প্ল্যানের মধ্যে বলা হয়েছিল। এবং বলা হচ্ছে যে যাতে ছাত্ররা অনেক বেশি মুভ করতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, একটা ইউনিভার্সিটির ছাত্রদের শেখার একটা ইউনিভার্সিটির ছাত্রদের যেতে পারে। আমি সংক্ষেপে একটা আমার অভিজ্ঞতা আরেকটু শেয়ার করবো এইখানে। সেটা হচ্ছে আমি তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেই সময় একটা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়। তো রায়পুরের একটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের অনুষ্ঠানের বাইরে, তখন আমি উপাচার্য ছিলাম, আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তাদের এমনি সাধারণ কথাবার্তার পরে বললাম যে আচ্ছা আমাকে একটা বলো যে হোয়াট ইজ দি টেক হোম মেসেজ, তুমি যখন বাড়ি ফিরে যাবে তোমার বাবা বা মা জিজ্ঞেস করবে এই 7 দিন তুই কল্যাণী ইউনিভার্সিটিতে ছিলি পশ্চিমবঙ্গে, সেখানে গিয়ে তোর এটা কী, তুই কী শিখলি, কী জানলি, তো সেই টেক হোম মেসেজটা কী? ওই ছেলেটি বলল, স্যার আমি এই 3 দিন 4 দিন হস্টেলে ছিলাম। একটি মেয়ে বলেছিল, মেয়েটি বলছে আমি গ্রামের মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ি ঠিকই, কিন্তু আমি এই কল্যাণীতে হস্টেলের ছাত্রীদের সাথে এই কদিনে মিশেছি। তাদের রুচি মানে খাওয়ার ধরন, তাদের পোশাক আশাক, তাদের চুল বাঁধা পদ্ধতি, এগুলোকে আমি নজর করেছি। এইটা আমার মনে হয়েছে আমি মণিপুরের কাছ থেকেও সেরকম একটা এক্সচেঞ্জ করেছি। এটা হয়ে গেছে, সবার সাথে করতে পারিনি। তো আমার কাছে মনে হচ্ছিল এই মেয়েটি তার নিজের মতো করে যেটুকু বলেছিল, এটাই লক্ষ্য ছিল এই পলিসির মধ্যে, যে যাতে সবাই এগিয়ে আসতে পারে, সবাই সব জায়গায় যেতে পারে দেশের মধ্যে এবং জানতে পারে দেশটাকে। খুব বেশি জোর দেওয়া হয়েছিল উমেন পাওয়ার, এডুকেশন ফর ইকুয়ালিটি, এবং উমেন পাওয়ার মানে এম্পাওয়ারমেন্ট অফ উমেন স্টাডি। এরপরেই দেখবেন এরপরে 92 সাল থেকে নতুন নতুন করে বিভিন্ন জায়গায় উমেন স্টাডি সেন্টার খুলতে আরম্ভ করে। টেকনিক্যাল আর ভোকেশনাল এডুকেশন ফর ওমেন, আইআইটিগুলো শুধুমাত্র আইটিআই শুধুমাত্র মেয়েদের জন্য খোলা হলো। আর বলা হলো যে এসসি এসটি এবং অন্যান্য ব্যাকওয়ার্ড কমিউনিটি, হিল এরিয়া, রিমোট এরিয়া যেখানে দুর্ভিক্ষ হয় বা ডেজার্ট এরিয়া, এই সমস্ত জায়গার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আর অ্যাডাল্ট কন্টিনিউ এডুকেশন, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার ছিল। রিঅর্গানাইজেশন অফ এডুকেশন অফ ডিফারেন্ট স্টেজেস, তার মানে ওই যে রিঅর্গানাইজেশন বলে একদম মানে যেটা আগে বলা হয়েছিল এখন আবার পরিষ্কার করে বলা হলো যে 6 থেকে 14 বছরের জন্য তাকে স্কুলে যেতেই হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে, ফেসিলিটিস এই সময় এইগুলোর ফলশ্রুতিতেই কিন্তু আপনারা কতগুলো শব্দের সাথে হয়তো পরে পরিচিত হয়েছেন। মিড ডে মিল, অপারেশন ব্ল্যাকবোর্ড এই সময়ে এলো, এবং এইগুলো আসার পরে সত্যি সত্যি শিক্ষার ক্ষেত্রে এনরোলমেন্ট, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে এরপর থেকে এনরোলমেন্টটা অনেক বেশি বেড়ে যায়। মানে কন্টিনিউ কতটা করেছিল সেটা আরেকটা স্ট্যাটিস্টিক্স, কিন্তু এনরোলমেন্ট এই মিড ডে মিলের কনসেপ্ট থেকে, এবং যেহেতু অপারেশন ব্ল্যাকবোর্ড করা হলো সেই জন্যে এটাকে আরও বেশি করে গুরুত্ব দিয়ে দেওয়া হলো, যে আরও ফেসিলিটি। অপারেশন ব্ল্যাকবোর্ডটা একটা শব্দ, কিন্তু এর অর্থ ছিল যে শিক্ষাঙ্গনে অনেক রকমের ফেসিলিটি যেটা দেওয়া। হায়ার এডুকেশনের ক্ষেত্রেও এই 86-এর প্ল্যানিং সেখানে বলল যে অটোনমাস কলেজ করার কথা বলল,
ইউজিসি আরও উদারভাবে যেন রিসার্চে সাপোর্ট করে, কলেজে যাতে রিসার্চের ক্ষেত্রে কলেজেরকেও গুরুত্ব দেওয়া হয়, সেটাও এই 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 92 সালের রামমূর্তি কমিটি, মানে ওই 86-এর ফলো আপে রামমূর্তি কমিটি হয়েছিল, তারা এটা করবে। আর এগ্রিকালচার, মেডিকেল, টেকনোলজি, লিগাল এডুকেশনের জন্যে বিভিন্ন বডি তৈরি করা হলো, এআইসিটি এই সময় তৈরি হলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এই 1986-এর সিদ্ধান্তের ভিত্তিতে, সেটা হচ্ছে যে ডিস্টেন্স এডুকেশন। এবং এই ডিস্টেন্স এডুকেশনের দ্বারা একটা লক্ষ্য পূরণ করা গেল, যে অনেক মানুষকে উচ্চশিক্ষার প্রাঙ্গণে নিয়ে আসা। টেকনিক্যাল আর ম্যানেজমেন্ট এডুকেশনকেও আর নতুন করে রিভ্যাম্প করার কথা বলা হয়েছিল এটাতে। আরও অন্যান্য যেগুলো এর মধ্যে ছিল তারা বলেছিল, যেমন ভ্যালু এডুকেশান, এনভায়রনমেন্টাল এডুকেশান এরপরেই এলো, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান। এই সম্পর্কে নির্দিষ্ট করে তারা এই কমিটিতে বা এই প্ল্যানে তারা দাবি রাখল, গাইডলাইনও দিল। আরেকটা ভীষণ র্যাডিক্যাল চেঞ্জ যেটা হলো, সেটা হলো, এর খারাপ ভালো দুটো দিকই আছে সেটা আমি বলছি, এবং সেটা সম্পর্কে আরেকটুখানি বলেই আমার প্রায় শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে যে টিচার অ্যান্ড টিচার এডুকেশন, এনসিটি এখন তৈরি হলো, এর ভিত্তিতে পার্লামেন্টে আইন পাস হলো, রিহ্যাবিলিটেশন কাউন্সিল তৈরি হলো, নবোদয় বিদ্যালয় তৈরি হলো। এই জায়গাটায় আমার খুব মানে খারাপ লাগছে বলতে, যে পশ্চিমবঙ্গ এই যে কেন্দ্রীয় আইনগুলো প্রণয়ন হচ্ছে চোখের সামনে দেখেছি পার্লামেন্টে থেকে, যে পার্লামেন্টের মেম্বাররা, কিন্তু তারা এইখানে পশ্চিমবঙ্গে প্রয়োগের ক্ষেত্রে খুব সহায়ক ছিলেন। নবোদয় বিদ্যালয়গুলো পশ্চিমবঙ্গে বোধহয় সবার শেষে হয়েছে। আর যখন বলা হলো যে সবাইকে, সমস্ত বিএড কলেজকে এনসিটির গাইডলাইন মানতে হবে, তখন পশ্চিমবঙ্গ এটা গড়িমসি করলো। তার ফলে প্রায় 12 কোটি টাকা, আমার মনে আছে তখন সত্যসাধনবাবু মন্ত্রী ছিলেন, 12 কোটি টাকা তাদের ফাইন দিতে হয়েছে। সব ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটিও তার মধ্যে ছিল। যাই হোক, এই অনেকগুলো নতুন দিশা দেখাল, এনসিটি তৈরি হলো। ভালো মন্দ দুটো দিক আছে, কিন্তু এনসিটি অত্যন্ত মানে কি বলবো, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল। এবং সেগুলো অভিজ্ঞতাগুলো আপনারা সকলেই জানেন, যেগুলো আমি এখন আর শেয়ার করতে চাইছি না। কিন্তু এই যে গাইডলাইন, একটা শিক্ষার জন্য একটা গাইডলাইন দরকার, শিক্ষণের জন্য। এবং এইখানে দাঁড়িয়ে আমার একটা বলার ইচ্ছা যাচ্ছে, যেটা আমি অনেকগুলো ডকুমেন্টে দেখেছি, যে আমাদের যে আইএএস ট্রেনিং আছে, সেই আইএএস ট্রেনিংয়ে প্রতি বছরে যে টাকা খরচা করা হয়, তার 10 ভাগের 1 ভাগ 5 বছরের জন্য শিক্ষণের জন্য খরচা করা হয় না। ওই জন্য আইএএস ট্রেনিং সেন্টার, ওটা একটা ইউনিক, ওটা একটা বৈশিষ্ট্যপূর্ণ, এবং তার দ্বারা ট্রেনপ্রাপ্ত মানুষ যারা আইএএস ডিগ্রি হোল্ডার, তারা আইএএস হয়ে তারা সমাজের বা সরকারি প্রশাসনের মধ্যে যুক্ত হচ্ছেন। তো সেরকম ব্যবস্থাটা কেন করা হলো না? আপনারা যারা এখানে কলেজের শিক্ষক আছেন, তারা ভাবুন যে তবু যারা স্কুলের শিক্ষকদের একটা ট্রেনিং করতে হয়, একটু স্মরণ করুন যে একটি ছেলে, সে এমএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে, নেট পাস করে গেছে, সে তো সহজেই কলেজ সার্ভিস কমিশন হোক বা পিএসসি হোক, ইউনিভার্সিটিতে ঢুকে পড়তে পারে। কতই তো ঢোকে, পিএইচডি ছাড়াও তো অনেকে চলে আসছে। দিন এলো, তারপরের দিন সে ডিপার্টমেন্টাল কাউন্সিল বা কলেজের কোনো মিটিংয়ে যাবে, তাকে বলা হবে ক্লাস করাও, তাকে বলা হবে খাতা দেখো, কোয়েশ্চেন করাও। আমি একটা স্টাডি করে 19টা এরকম বিষয় লিখেছিলাম, যা একজন শিক্ষককে ঢুকেই করতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার এটা ট্রেনিং নেই। এই ট্রেনিং তাকে কে দেয় না, ডিপার্টমেন্টের হোক, কলেজের হোক, যারা সিনিয়র তারা শেখায় তাকে, কোনো ফর্মাল টিচার্স ট্রেনিং হয় না। এনসিটি গাইডলাইন দিয়ে কিন্তু সেটা তবু একটা বাঁধার চেষ্টা করেছে। খারাপ দিকটা আছে, সেটা আমি বাদ দিলাম। এইবারে এই যে 86-এর যে পর, তারপরে 92-তে একটা কমিটি হয়েছিল, 92 কমিটিটা রামমূর্তি কমিটি, এবং তারপরে একটা বড় প্রজেক্ট হয়েছিল, সেটা হচ্ছে নলেজ কমিশন 2006।
এবং নলেজ কমিশনের যে 3টি স্লোগান, আপনারা এগুলো তো কারেন্ট 2006 সালের, অনেকেই জানেন, অ্যাক্সেস, ইকুইটি আর এক্সেলেন্স। এই 3টে দাবি তারা 3টে স্লোগানের মতো রেখে অনেক অনেক বেশি যাতে অ্যাক্সেস হয়, অর্থাৎ অনেক বেশি বিদ্যালয়, অনেক বেশি বিদ্যালয় না, ওরা তো হায়ার এডুকেশনকে বলছিল, কলেজ, এবং তাদের যে টার্গেট ছিল যে গ্রস এনরোলমেন্ট রেশিও, সেটা সেই মুহূর্তে ছিল 2006 সালে ছিল 13-14% যারা এইটা নিতে পারে উচ্চশিক্ষা, কারা 18 থেকে 25 এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে ভারতবর্ষের মাত্র 13% তখন 2006 সালে ছিল। টার্গেট যেন এটা 22-23-এর কাছে যায়। আমাদের এশিয়ার কান্ট্রিগুলো অনেক আছে যারা একটু উন্নত, চীন, সাউথ কোরিয়া, জাপান তো বটেই, এদের এই 30-এর কাছাকাছি, কারো 30-এর বেশিও। তো আমাদের একটা টার্গেট করা হয়েছিল 20 সালে 23%-এর মধ্যে যেন হয়, 18 থেকে 25 ছেলেরা যেন উচ্চশিক্ষায় জায়গাটা পায়, অন্তত অ্যাক্সেসটা পায়। সেটার দিকে অনেকটা হচ্ছে, বিশেষ করে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে, এবং তারা সংখ্যাটা, পার্সেন্টেজটাকে, যা রিপোর্ট দেখছি আমি, সেটা এখন প্রায় 23%-এর কাছাকাছি পৌঁছে গেছে। আশা করা যাচ্ছে যে আরও 2-3 বছরের মধ্যে এটা বাড়বে। এরপর আমার সময় শেষ হয়ে এসছে, ফাইনালি এলো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এইরকম একটা রাইট, মানে অধিকার হিসেবে আগে আসেনি, অ্যাক্ট করে দেওয়া কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন ফর অল। কতগুলো নির্দিষ্টভাবে বেঞ্চমার্ক ম্যান্ডেট বলা হয়েছে। সেগুলো কি না, সেপারেট টয়লেট ফর বয়েজ অ্যান্ড গার্লস। এগুলো ইতিহাস বা এগুলোর অভিজ্ঞতা অনেকেই শুনেছেন যে বিশেষ করে গ্রামের দিকের অনেক মেয়েরা স্কুলেই যেত না শুধুমাত্র ওই টয়লেট না থাকার জন্য। এই জন্য এটা একটা ড্রিঙ্কিং ওয়াটার, মানে ফেসিলিটিসগুলো একটু মানুষের বেঁচে থাকার মতো করে একটু আধুনিক হওয়ার জন্যে বলা হয়েছিল। টিচার স্টুডেন্ট রেশিওর কথা বলা হয়েছিল। আর ভীষণ ইম্পর্ট্যান্ট, এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে জিরো টলারেন্স এগেনস্ট ডিসক্রিমিনেশন। যে ডিসক্রিমিনেশনটা আমাদের শিক্ষা ব্যবস্থার অন্ধ্রে ছিল, শিক্ষা ব্যবস্থার বোধহয় সব জায়গায় সুযোগ ছিল না, অনেক মানুষের পিছিয়ে পড়ার জাতপাতের যে সমস্ত রেশিও ছিল, অঙ্ক ছিল, সেসবের ক্ষেত্রেও তারা পিছিয়ে ছিল। এই সমস্ত থেকে এইটাকে বলা হয়েছিল জিরো টলারেন্স। আমি শেষ করছি শুধু এই বলে যে একটা যদি 68 এইটাকে যদি আমরা ধরি যে জাতীয় শিক্ষা, আমি ফিরে দেখা কথাটা বারবার বলছি, ফিরে দেখতে হবে আমাদের 68কে। ওটাই বেশ ছিল, ওই পরিকল্পনা, ওটা যদি সদার্থক হতো, হয়েছিল, ওটাকে সবটাই যদি গ্রহণ করা হতো, ওইটার ওপর বেশ করে আজকে আমাদের জাতীয় শিক্ষা নীতি আরও বেশি উন্নত হতো। 2020-তে যেটা হয়েছে সেটাও কিন্তু জেনে রাখুন, তার মূল স্ট্রাকচারটা ওই এডুকেশন কমিশন, কোঠারি কমিশন, যেটা এই কোঠারি কমিশনের মূল স্লোগানটাকে একটা শব্দে যদি আমি শেষ করি, র্যাডিক্যাল রিস্ট্রাকচার। ন্যাশনাল এডুকেশন 1986, যেটা রাজীব গান্ধীর সময় হলো, সেটা বলা হলো রিমুভাল অফ ডিসপ্যারিটিস অ্যান্ড ইকুয়ালাইজ এডুকেশন অপরচুনিটিস। রামমূর্তি কমিটিতে 92-তে আবার কতগুলো করা হয়েছিল, শুধু কমিটির, এবং গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছিল, যেমন এই কমন মিনিমাম প্রোগ্রাম, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা সেন্ট্রাল হয়, সেই সবগুলো, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, এরকম অনেকগুলো হয়েছে। এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের বারবার ফিরে তাকাতে হবে ওই কোঠারি কমিশনের দিকে। কোঠারি কমিশনটাকে যদি সর্বাত্মকভাবে, একটা অখণ্ডভাবে যদি গ্রহণ করা হতো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পাল্টে যেত। কিন্তু ওই যে কোঠারি কমিশন বলেছে, হায় রে আমাদের দেশ, রাজনৈতিক সদিচ্ছার ওপর সব যখন নির্ভর করে, আর্থিক সহায়তার ওপর নির্ভর করে, দারিদ্র যদি দূর না করা যায়, সে নরমান বেথুন কথাটা বলেছিল, চীনে যখন তিনি টিবি সারাতে গিয়ে আলটিমেটলি সেখানে মারাও যান,
তিনি বলেছিলেন যে আমি পৃথিবী থেকে টিবি নির্মূল করব, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বললেন যে আমি সারা পৃথিবী থেকে দারিদ্র্য দূর করতে পারবো না, সারা পৃথিবী থেকে আমি টিউবারক্লোসিস দূর করতে পারবো না। তো আমাদেরও তাই, যদি এই শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হয়, যে কোনো কমিশন, যে কোনো প্ল্যানিং, যে কোনো নতুন আইন যাই হোক, মূল কথা থাকবে টাকা এবং মানুষের সদিচ্ছা। জিডিপির 1%ও খরচা করব না, আমি এমন অবস্থা সৃষ্টি করব যাতে আমাকে রাফেল এরোপ্লেন কিনতে হবে, যুদ্ধ বিমান কিনতে হবে, আরও অনেক কিছু প্রতিরক্ষা খাতে টাকা খরচা করতে হবে, হঠাৎ বেশি বেশি টাকা খরচা করতে হবে। শিক্ষার খাতে টাকা খরচা কমিয়ে দেবো, 1%-এর ধারে কাছে আছে। এখন বলা ছিল অন্তত 4% করবে, আর এরা তো বলেছিল 6%। ভালো থাকবেন সবাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। 1 ঘন্টার ওপর হয়ে গেছে। ধন্যবাদ।